শামীম খান। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে লাইভ ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমি বলেছিলাম আমরা অন টাইম থাকার চেষ্টা করব। আই হোপ আমি অন টাইম আছি। আমার সাথে অনেকেই সাথেই জয়েন করছেন। শামীম খান, মেহেদি হাসান, আব্দুল্লাহ বিপ্লব, উজ্জ্বল দা, মেহেদি নাহিদ, আফিফ আক্তার, রুবি সহ অনেকেই। সকলকে ধন্যবাদ অন টাইম থাকার জন্য। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন সবাই। স্যার কেমন আছেন? সোহেল ভাই ভালো আছি, কেমন আছেন? কামরুন নাহার, আমি আছি, থ্যাংক ইউ দাদু। মেহেদি হাসান নাহিদ ক্লিয়ার। ওকে ওকে ওকে, শুরু করবো তাইলে এখনই। গত ক্লাসে যে প্রিপজিশন গুলো ছিল 30টি কোশ্চেন, ওখানে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন। লাস্ট ক্লাস কারো কোনো সমস্যা আছে কিনা? রনি ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, গত ক্লাস যদি কারো কোনো সমস্যা না থাকে আমি আজকে শুরু করে দেই। বেসিক যে কথাটুকু গত ক্লাসে ছিল, আপনার ভাই সব ক্লিয়ার? বেসিক কথা আমি গত ক্লাসে যেটা বলছিলাম আমি আরেকবার একটু বলে নেই। সেটা হচ্ছে প্রিপজিশন আসলে কোথায় বসবে এটা একটু বোঝা লাগবে আপনার। প্রিপজিশন নাউন প্রনাউন বা নাউন ফ্রেজের আগে বসবে। সো অ্যানসার করার আগে আপনি পরবর্তী নাউন প্রনাউন বা নাউন ফ্রেজটি দেখবেন। এটা হচ্ছে আমার প্রথম কাজ। ওই নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ অনুযায়ী আমরা অ্যানসার বসাবো। আর সেকেন্ড আপনার যেটা দেখতে হবে, অনেক সময় নাউন প্রনাউন নাউন ফ্রেজ ঠিকই আছে, কিন্তু অর্থগত কারণে ওখানে প্রিপজিশন চেঞ্জ হয়। এগুলো আজকে আলোচনা করব। তো আমি আজকে সরাসরি আলোচনায় চলে যাই। আমাদের আজকের যে খাতা বা কোশ্চেন, যেটা সবার কাছে আছে কিনা, সবার কাছে কোশ্চেন গুলো আছে কিনা? সবাই চলে যায়, 1 নম্বর কোশ্চেন একটু চলে যাব। আমি বোর্ডে যাব, একটু পরেই বোর্ডে চলে যাব। কোশ্চেন গুলো আগে একটু শুরু করব। হ্যাঁ শুরু করছি। 1 নম্বর কোশ্চেনটা দেখেন, শূন্য স্থানের পরে এখানে ফুট শব্দটির নিচে দাগ দেব একটু। আর 2 নম্বর কোশ্চেন একটু বাসের নিচে দাগ দিব। 3 নম্বর কোশ্চেন ওখানেও একটু বাসের নিচে দাগ দিব। আচ্ছা, আপনি পুরো কোশ্চেন এখন পড়ার দরকার নাই, একটু বোঝার ট্রাই করেন এখানে কি হচ্ছে আসলে। পরবর্তী নাউন বা প্রনাউন গুলো কি? এই নাউন বা প্রনাউন গুলো আমাদের যাতায়াতের একটা মাধ্যমকে বোঝাচ্ছে। আমাদের যাতায়াতের একটা মাধ্যম বোঝাচ্ছে, যে আমরা কখনো পায়ে হেঁটে যাচ্ছি, কখনো বাসে যাচ্ছি, কখনো কখনো আমরা ট্রেনে যাই, কখনো আমরা সাইকেলে যাইতে পারি, হর্স ব্যাকে যাইতে পারি। এই যানবাহনের ক্ষেত্রে আমাদের প্রিপজিশন গুলো কেমন হবে এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। আপনারা সবাই কাগজ কলম নেন, আমি এটা শুরু করছি। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আপনার ভাই বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? ওকে, তাহলে একটু সবাই লিখে ফেলবো যানবাহন। যানবাহনের ক্ষেত্রে কোন কোন প্রিপজিশন বসে বা কখন কোনটা বসবে আমরা এটা একটু দেখব। আগে একটু সবাই একটু বোঝার ট্রাই করেন যে যানবাহন গুলো কেমন হয়। যেমন আমার বাস, এই বাসের ভিতর আপনি বাসের ভিতরে হাঁটাচলা করতে পারেন। আপনি দেখেন ট্রেনের ভিতরে আপনি হাঁটাচলা করতে পারবেন। আপনি কি ট্যাক্সির ভিতরে হাঁটাচলা করতে পারবেন?
ট্যাক্সি বা ওই যে যে হেলিকপ্টার যেগুলো হয়, ছোট আকৃতির যে হেলিকপ্টার গুলো, ওগুলোর ভিতর কি হাঁটাচলা করা যাবে? যাবে না। দ্যাট ইজ যানবাহন আমরা প্রথমত দুই রকম পাচ্ছি, যে কিছু কিছু যানবাহনের ভিতর দিয়ে হাঁটা যাবে, আবার কিছু কিছু যানবাহন আছে যেগুলোর ভিতর দিয়ে হাঁটা যাবে না। ক্লিয়ার? আপনার ভাই ক্লিয়ার? তাহলে দেখবেন কিছু কিছু যানবাহন আছে ওগুলোর ভিতর দিয়ে আমরা হাঁটতে পারি, আর কিছু কিছু যানবাহন এগুলোর ভিতর দিয়ে হাঁটা যায় না। মাথায় রাখবেন যে সমস্ত যানবাহনের ভিতর দিয়ে হাঁটা যাবে সেগুলোতে অন বসে, আর যেগুলোর ভিতর দিয়ে হাঁটা যাবে না সেগুলোর মধ্যে ইন বসে। আমি আবার বলছি, যে সমস্ত যানবাহনের ভিতর দিয়ে আপনি হাঁটতে পারবেন, যেমন বাস, ট্রেন, সেই ক্ষেত্রে আমরা অন বসাবো, আর যাদের ভেতর হাঁটা যাবে না সেক্ষেত্রে আমরা ইন বসাবো। যেমন আমরা যদি বলি অন দ্য ট্রেন, অন দ্য ট্রেন, আর যদি বলি ট্যাক্সি তাহলে ইন আ ট্যাক্সি। তাহলে দেখেন ট্যাক্সি এমন একটা যানবাহন যেটার ভেতর দিয়ে হাঁটা যায় না, সো এখানে কি বসবে? ইন। আর ট্রেন এমন একটা যানবাহন যেটার ভিতর দিয়ে হাঁটা যাবে, এখানে বসাবো অন। আমার মনে হয় ক্লিয়ার। আর এটা বিষয় বলে রাখি, এই ঘটনাটুকু বা এই বিষয়টুকু শুধু জানার জন্য জানা, এগুলো পরীক্ষায় খুব একটা কম আসে। পরীক্ষা আসবে কি? পরীক্ষায় আসে, মাথায় রাখবেন, আপনি কোন যানবাহনে যখন ভ্রমণ করা বোঝাবে তখন কি বসাবেন, এটা পরীক্ষা আসে। কোন যানবাহনের মাধ্যমে যদি আপনার ভ্রমণ বোঝায় সেক্ষেত্রে আমরা বাই বসাবো। তাইলে যদি বলি আমি ট্যাক্সিতে করে যাই, তাহলে আই গো বাই এ ট্যাক্সি। যদি বলি আমি ট্রেনে করে যাই, তাহলে বাই এ ট্রেন। দ্যাট ইজ মিন বাইটা ট্যাক্সি ট্রেন সবার আগেই বসতে পারে যদি ভ্রমণ বোঝায়, তাহলে ভ্রমণ বোঝালে ওই ভ্রমণের আগে বাই বসবে। আর নরমালি ট্রেন, বাস অর্থাৎ যেগুলোর ভেতর দিয়ে হাঁটা যায়, এদিক সেদিক আসা যাওয়া করা যায়, সেখানে অন বসবে। আর যেগুলোর ভেতর হাঁটা যাবে না সেখানে বসবে ইন। আমার মনে কনসেপ্ট ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়, 2 নম্বর কোশ্চেনটা তাহলে একটু আমরা দেখবো। 2 নম্বর কোশ্চেন, 1 নাম্বারটা একটু পর। মাই ফ্রেন্ড অলওয়েজ কামস হিয়ার, আমার বন্ধু সবসময় এখানে আসে, ড্যাশ বাস, বাসে করে। এবার বলেন এই বাসটা কি ভ্রমণ বোঝাচ্ছে? তার ভ্রমণের একটা মাধ্যম বোঝাচ্ছে। সো এখানে অ্যানসার কি হবে? আমার মনে সবাই বুঝে যাওয়ার কথা এবং পারার কথা, এখানে অ্যানসার হচ্ছে বাই। দ্যাট ইজ ভ্রমণ যদি বোঝায় কোনো যানবাহন দ্বারা, কোনো যানবাহন দ্বারা যদি ভ্রমণ বোঝায় সেক্ষেত্রে ওখানে বাই বসবে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব 3টি ওয়ার্ড। আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি। তিনটি ওয়ার্ড একটু মাথায় রাখবেন। ওই 3টি ওয়ার্ড হচ্ছে ফুট, সাইকেল বা বাইসাইকেল, আর এটা হচ্ছে হর্স ব্যাক। ফুট, সাইকেল বা বাইসাইকেল এবং হর্স ব্যাক যদি আপনার যাতায়াতের মাধ্যম হয় তখন ওখানে আর বাই বসবে না, ওখানে অন বসবে। তাহলে ব্যতিক্রম আমরা একটা পেয়ে গেলাম। আর কোশ্চেন এই ব্যতিক্রম দিয়েই বেশি আসে। আমি আবার বলছি, আপনার যদি ভ্রমণ বোঝায়, ভ্রমণ বোঝালে ওখানে যানবাহনের আগে বাই বসবে, কিন্তু ফুট, সাইকেল অথবা হর্স ব্যাক যদি হয় সেক্ষেত্রে অন বসবে। যদি এমন হয়, 1 নম্বর কোশ্চেন একটু অ্যানসার করে ফেলবো সবাই। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুট, সবাই ফুট এর নিচে একটু দাগ দিব। ফুট, তাহলে বলেন ফুট যদি থাকে, ফুটের পর প্রিপজিশন কি হবে? অন। ওকে, তাহলে আমাদের 2টি কোশ্চেন হয়ে গেল। যদি ফুট, সাইকেল অথবা হর্স ব্যাক বোঝায় সেক্ষেত্রে অন বসবে, আর যেই কোনো যাতায়াতের মাধ্যম বা ভ্রমণ যদি বোঝায় সেখানে আমরা বাই বসাবো।
মাথায় রাখবেন, যদি আপনি কখনো এই যানবাহনগুলো থেকে বা কোথাও থেকে, আবার বলছি, যানবাহন থেকে বা অন্য কোথাও থেকে যদি নেমে যান বা পড়ে যান, নেমে যাওয়া বা পড়ে যাওয়া, মাথায় রাখবেন নেমে যাওয়া, কোথায় লিখবো, নামা বুঝালে সেক্ষেত্রে অফ বসে, ও ডাবল এফ অফ। তাহলে যানবাহন থেকে আপনি যখন নামবেন, আপনি বাস থেকে নামবেন, ট্রেন থেকে নামবেন, হর্স ব্যাগ থেকে যখন নামবেন, বা কোথাও থেকে যখন আপনি পড়ে যাবেন, তখন ওখানে আমরা অফ বসাবো। তাহলে তিনটি প্রিপজিশন এখানে গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসে। আপনার যদি ভ্রমণ বোঝায় সেক্ষেত্রে কি বসবে, ট্রেন, বাস, এরোপ্লেন, এগুলোর আগে বাই বসবে। যদি ফুট, সাইকেল অথবা হর্স ব্যাগ হয় সেক্ষেত্রে অন বসবে। আর যানবাহন থেকে নামা বা কোথাও থেকে নেমে যাওয়া অর্থে অফ বসবে। দ্যাট ইজ 3 নম্বর কোশ্চেনটা একটু দেখবেন। মাই ফ্রেন্ড ফিল ড্যাশ দ্য বাস। মাই ফ্রেন্ড ফিল ড্যাশ দ্য বাস। এই ফিল শব্দের অর্থ কি, নামা বা পড়া। আমরা বলছি নামা বা পড়ে যাওয়া হইলে সেখানে কে বসবে, অফ। তাহলে 3 এর অ্যান্সার হবে অফ। এবার আসেন একটু পার্থক্য করার চেষ্টা করি 1, 2 এবং 3 এর মধ্যে। দেখতে একই রকম মনে হচ্ছে, আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় এগুলো ভুল করার মতো জায়গা। প্রথমটা আমরা যেটা বলছি ফুট, এটাও একটা যানবাহন বা চলাচলের একটা মাধ্যম, আমরা হেঁটে কোথাও যাই। বাস, এটাও চলার একটা মাধ্যম। 3 নম্বর কোশ্চেনের বাস, এটাও চলার একটা মাধ্যম। তাহলে পরবর্তী নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ দেখেই আপনি সবসময় অ্যান্সার করে ফেলতে পারবেন না। সেক্ষেত্রে আপনার অর্থটাও বুঝতে হবে। 3টি ওয়ার্ড আলাদা, সেটা হচ্ছে ফুট, সাইকেল এবং হর্সব্যাক। এগুলো দেখলে আপনি অন বসিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। আর যদি ভ্রমণের মাধ্যম বা ভ্রমণ বোঝায় সেক্ষেত্রে আপনি বাই বসাবেন। আর যদি কোনো কিছু থেকে নামা বা পড়া বোঝায় সেই ক্ষেত্রে আপনি ওই যানবাহনগুলোর আগে অফ বসাই দিবেন। আমার মনে হয় 1, 2 এবং 3 ক্লিয়ার। এরপরও যদি কারো ক্লিয়ার না হয়, আমি বোর্ড থেকে শেষের দিকে যখন ওই পাশে যাব, তখন আমি সবগুলো কোশ্চেন আবার সলভ করে দিব 1 থেকে 30, তখন আপনি আবার পাবেন। এবার 4 নম্বর কোশ্চেনটা একটু দেখবো, 4 এবং 5। অ্যাবাউন্ড এর সাথে প্রিপজিশন কি হবে একটু দেখে নিব। আমি এটা ক্লিয়ার করতে পারছি না, একটু ক্লিয়ার না হইলেও সবাই একটু বুঝে নিয়েন। হ্যাঁ, আমার তো আসলে আই এম নট এক্সপার্ট। আমি লাস্ট ক্লাসও বলেছিলাম যে লাইভ ক্লাস বা এইগুলোতে আমি এক্সপার্ট না। ক্লিয়ার হচ্ছে আপনার ভাই? এখন ক্লিয়ার? একটু জানাবেন এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার? সবাই একটু কষ্ট করে লিখে নিয়েন, আমি আসলে পারতেছি না ওটা। হ্যাঁ, করলাম, লম্বা করে দিলাম।
আসেন শুরু করি। মানে সমান জায়গা রাখেন, দেখেন বাম পাশে একটু হেলে গেছে, উপরে মানে বোর্ডের উপরে যেন সমান জায়গাটা থাকে, এক পাশে কাত একটু ঠিক করে। আরো হয়েছে, কিন্তু বোর্ড দেখা যাচ্ছে কিনা, বোর্ডের লেখাটা দেখা যাচ্ছে? লেখা দেখা যাচ্ছে কিন্তু বোর্ডের উপরে প্রচুর ফাঁকা জায়গা। থাকুক, আজকে পারবো না ভাই। সবাই একটু কষ্ট করে দেখেন। অ্যাবাউন্ড, অ্যাবাউন্ডের সাথে আপনি প্রিপজিশন কোনটি বসাবেন? অ্যাবাউন্ডের সাথে দুইটি প্রিপজিশন বসে, একটা হচ্ছে অ্যাবাউন্ড উইথ, আরেকটি অ্যাবাউন্ড ইন। তাহলে অ্যাবাউন্ডের সাথে দুইটি প্রিপজিশন বসতে পারে, একটি অ্যাবাউন্ড উইথ আর একটি হচ্ছে অ্যাবাউন্ড ইন। এখন প্রবলেম হয়ে যায় আপনি যখন পরীক্ষার কোশ্চেন দেখেন, কোথায় ইন বসাবেন আর কোথায় উইথ বসাবেন, এটা একটা সমস্যা হয়। মাথায় রাখবেন, গত ক্লাসে আমরা বলেছিলাম স্থানের আগে প্রিপজিশন হয় অ্যাট বসে অথবা ইন বসে। তখন আমরা বলেছিলাম যদি বড় স্থান হয় তখন ইন হবে, ছোট স্থান হলে অ্যাট হবে। দ্যাট ইজ স্থানের আগে ইন অথবা অ্যাট, একটু আমরা শিওর। এখন মাথায় রাখবেন, এটা যেহেতু ইন, সেহেতু এখানে একটা স্থান হইতে পারে। যদি পরে শূন্যস্থানের পরে কোনো স্থান থাকে তখন আমরা ওখানে ইন বসাই দেব। অ্যাবাউন্ড মানে পরিপূর্ণ, অ্যাবাউন্ড শব্দের অর্থ পরিপূর্ণ থাকা। এখন এক্সাম্পলটা সাধারণত একটা এক্সাম্পলে আসে যে পুকুর মাছ দ্বারা পরিপূর্ণ, এই একটা এক্সাম্পলে দুই ভাবে আসতে পারে। সেই ক্ষেত্রে পুকুর শব্দটা যেটা স্থান, ওই স্থান বা আদার বলা হয় এটাকে, স্থান যদি পরে থাকে সেক্ষেত্রে ইন বসাই দিবেন। আবার বলছি, স্থান যদি পরে থাকে সেক্ষেত্রে ইন বসাবো। কারণ ইন জেনারেল মনে রাখার টেকনিক হচ্ছে, আমরা জানি ইন কোথায় বসে, স্থানের আগে বসে। তাহলে প্রিপজিশন বসে অ্যাবাউন্ডের সাথে দুইটি, একটি হচ্ছে ইন আর একটি হচ্ছে উইথ। যদি স্থান থাকে ইন, আর যদি না থাকে ফি সাবিলিল্লাহ উইথ। সব আপনার মনে রাখার দরকার না, একটি মনে রাখবেন। অ্যাবাউন্ড এর পরে যদি স্থানের উল্লেখ থাকে সেক্ষেত্রে আমি বসাই দেব ইন, আর যদি স্থান না থাকে তাহলে উইথ বসাই দেব। তাহলে কোশ্চেন যদি আমরা দেখি, 4 নম্বর কোশ্চেন, শূন্যস্থানের পরে ফিশের নিচে একটু দাগ দিব, ফিশ। বলেন এই ফিশ কি কোনো স্থান? স্থান না। তাহলে এখানে কি বসাবো আমরা? উইথ। এর পরের কোশ্চেন একটু দেখবো, দা পন্ড, পুকুর, এটা কি একটা স্থান কিনা? স্থান। তাহলে বলেন স্থানটা আগে কি হবে? ইন। তাহলে অ্যাবাউন্ডের সাথে প্রিপজিশন বসে দুটি, একটি হচ্ছে ইন আর একটি হচ্ছে উইথ। একটি ইন আর একটি উইথ। আপনি যদি পরে স্থান পান ইন বসাই দিবেন, যদি স্থান না থাকে তাহলে উইথ বসাই দিবেন, শেষ। এরপরে দেখেন 6 এবং 7, 6 এবং 7 শূন্য স্থানের আগে দেখেন হি পেইড দ্য মানি, হি পেইড দ্য মানি। 6 এবং 7 দুইটি কোশ্চেনে আছে, দাগ দিব ওটার নিচে, হি পেইড দ্য মানি। দুটোই সেম। সো এটা দিয়ে অ্যানসার করার কোনো সুযোগ নাই, এটা দিয়ে আপনি অ্যানসার করতে পারবেন না। সেক্ষেত্রে দেখুন পরে কি আছে। 6 নাম্বার কোশ্চেন আছে ক্যাশ, 7 নাম্বার কোশ্চেন আছে চেক। ক্যাশ এবং চেক, এখন আপনি কখন কোনটা বসাবেন এটা একটা কনফিউশন হয়। মাথায় রাখবেন টেকনিক একটু অবলম্বন করবেন, সেটা হচ্ছে কেউ যদি কাউকে ক্যাশ টাকা দিয়ে দেয়, অনেকগুলো টাকা ক্যাশ টাকা দিয়ে দিল, তখন সে এটা কি খোলামেলা রাখে নাকি কোনো কিছুর ভিতরে ঢুকায় রাখে? পকেটে ঢুকায় রাখবে। তাহলে কোনো কিছুর ভিতর ইংরেজি কি? ইন। কোনো কিছুর ভিতরে হইলে সেক্ষেত্রে ইন হবে। তাহলে ক্যাশ শব্দটি যদি আপনি পান সেক্ষেত্রে আপনি ইন বসাবেন, ইন ক্যাশ। আর চেক শব্দটি যদি আপনি পান সেক্ষেত্রে বাই বসাবেন, বাই। তাহলে বাই চেক ইন ক্যাশ। তাহলে কাউকে টাকা দেয়া বা লেনদেনের ক্ষেত্রে প্রিপজিশন দুটি হতে পারে, একটি ইন আর একটি হচ্ছে বাই। যদি ক্যাশ শব্দটি থাকে সেক্ষেত্রে বসাবো ইন, আর যদি চেক থাকে তাহলে বসাবো বাই। অ্যানসার করে ফেলবো 6 এবং 7। তাহলে 6 এর অ্যানসার হচ্ছে ইন, 7 এর অ্যানসার হবে বাই। 8, 9 এবং 10, 8, 9 এবং 10। 8 নাম্বার কোশ্চেন, ব্যারেইট এর নিচে দাগ দিব, ব্যারেইট। 9 নাম্বার কোশ্চেন, ডিসকারেজ এর নিচে দাগ দিব, ডিসকারেজ।
আর 10 নাম্বার কোশ্চেন, রিফ্রেইন এর নিচে দাগ দেব, রিফ্রেইন। আচ্ছা বলেন তো রিফ্রেইন শব্দের অর্থ কি? একটু বলার ট্রাই করেন তো, রিফ্রেইন শব্দের অর্থ কি? রিফ্রেইন শব্দের অর্থ বিরত থাকা বা রাখা। ব্যারেড, ডিভার, ডিভার শব্দের অর্থ বিরত রাখা, আর ডিসকারেজ শব্দের অর্থ বিরত রাখা। দ্যাট ইজ আমরা দেখছি তিনটি শব্দ আমরা এখানে পাইলাম, তিনটির অর্থই বিরত রাখা। যদি এই তিনটির অর্থ একই হয় তাহলে এই তিনটির সাথে একই প্রিপজিশন বসবে। এটাকে বলা হয় বান্ডেলিং। এই সিস্টেমের নাম হচ্ছে বান্ডেলিং। আপনি একই অর্থযুক্ত সবগুলো শব্দকে একসাথে করে পড়বেন, এই টেকনিকের নাম হচ্ছে বান্ডেলিং। বান্ডেল, বান্ডেল অফ ওয়ার্ড। তাহলে বিরত থাকা অর্থে ওয়ার্ড কি কি হইতে পারে? বিরত থাকা অর্থে আমরা জানি ডেসিস্ট হইতে পারে। আপনারা এখনই লেখার দরকার নাই, আমি একটু পরে আরেকটা টেকনিক দিব, জাস্ট শুনেন এবং মুখে মুখে একবার করে বলতে থাকেন। আপনারা যারা আমার ক্লাস করছেন খুব ভালো করে জানেন, ক্লাসে কিন্তু আমি এগুলো মুখস্থ করিয়ে দেই। এখন এই ক্লাসে কতটুক হবে না আমি তো জানি না, যেহেতু ইন্টারাপশন হচ্ছে না। নেভারদিলেস আমিও একটু ট্রাই করি, আপনারা ট্রাই করেন যেন ইফেক্টিভ হয় ক্লাসটা। বিরত থাকা অর্থে আমরা জানি রিফ্রেইন হইতে পারে, রিমোট হইতে পারে, এক্সাম্পট হইতে পারে, অ্যাবস্টেইন হইতে পারে, ডিভার হইতে পারে, ড্যাসিস্ট হইতে পারে, এসকেপ হইতে পারে, প্রিভেন্ট হইতে পারে। আর এই বিরত থাকা অর্থে যতগুলো প্রিপজিশন আপনি পাবেন সবগুলো প্রিপজিশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসবে ফ্রম। আমি আবার বলছি, বিরত থাকা অর্থে যতগুলো প্রিপজিশন আপনি পাবেন সবগুলোর সাথে ফ্রম বসবে। ওই ওয়ার্ডগুলো কি? ডিভার ফ্রম, ডেসিস্ট ফ্রম, ডাইভার্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, এসকেপ ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম। এখন এভাবে আমি বলে যাচ্ছি, আপনার হয়তো মনে থাকবে না। আপনি এটার জন্য যেটা করতে পারেন, একটু ফ্রেশ খাতায় চলে যান। ফ্রেশ খাতায় গিয়ে একটু নিচে নিচে লিখবেন রিড। আমি এখানে আরেকটু উপর থেকে লিখি, রিড ফ্রম পিসি, রিড ফ্রম পিসি। আপনি যদি এভাবে লিখে রাখেন তাহলে আপনার মনে থাকবে খুব দ্রুত। দ্যাট ইজ এখান থেকে আমরা যে ওয়ার্ডগুলো পাবো তাদের সাথে প্রিপজিশন বসবে ফ্রম। এখানকার যে ওয়ার্ডগুলো পাবো তাদের সাথে প্রিপজিশন বসবে ফ্রম। এই একসাথে সবগুলো ওয়ার্ড আপনি মুখস্থ করে নেবেন। আর তাহলে কি হচ্ছে? আর সমান রিমোট ফ্রম। বোর্ডে যদি ক্লিয়ার দেখা নাও যায় শুনে শুনে একটু লিখবেন, রিমোট ফ্রম। আর সমান হইতে পারে রিফ্রেইন ফ্রম, রিফ্রেইন, REFRAIN, রিফ্রেইন ফ্রম। ই সমান হবে এসকেপ ফ্রম, এটা এক্সাম্পট হইতে পারে, এক্সাম্পট। তাহলে এসকেপ, এক্সাম্পট। এ সমান হবে অ্যাবসেন্ট, abstain, absent from, abstain from। D সমান desist from, debar from, divert from, divert from, ডিফারেন্ট শব্দটা একটু লিখে রাখবো, যদিও ডিফারেন্ট শব্দের অর্থ বিরত থাকা না, কিন্তু এখানে একটু লিখে রাখবো ডিফারেন্ট শব্দটাও। ডিফারেন্ট ফ্রম, ডিসকারেজ ফ্রম, পার্ট ফ্রম, পি সমান লিখবো পার্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, সি সমান লিখবো সিজ ফ্রম, সিজ ফ্রম। তাহলে ওয়ার্ডগুলো লিখতে লিখতে একবার পড়ে ফেলেন মুখে মুখে।
50% কাজ হয়ে যাবে, আর পরে বাসায় কয়েকবার পড়িয়েন, বাকিটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে প্রিপজিশন তো হিউজ পড়াশোনা, আজকের ক্লাস লাস্ট ক্লাস এগুলো করার পর আপনি প্রিপজিশন পড়তে ভালো লাগবে একটু বলতে পারবো, কিন্তু শতভাগ শেষ হবে একটু বলা যাবে না, পড়তে ভালো লাগবে এখন ইনশাল্লাহ। তাহলে আর ফর একটু না দেখে বলেন তো সবাই, আর ফর কি? refrain from, remote from. E for escape from, exempt from. A absent from, abstain from. D for differ from, divert from, different from, desist from. P prevent from, part from. C cease from. তাহলে এই ওয়ার্ডগুলো আপনি দেখলে এদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফ্রম বসায় দিবেন। দ্যাট ইজ 8, 9 and 10 অ্যানসার করে ফেলতে পারবেন এখন। ডিভার, 8 নাম্বার কোশ্চেন দেখেন ডিভার, তাহলে ডিভার বিরত থাকা, ডিভার থাকলে এর সাথে ফ্রম বসাবো। 9 নাম্বার কোশ্চেন ডিসকারেজ, ডিসকারেজ থাকলে এখানে ফ্রম বসাবো, ডিসকারেজ ফ্রম। 10 নাম্বার রিফ্রেইন, রিফ্রেইন পাইলাম তো এখানে ফ্রম বসিয়ে দিব। ওকে, 8, 9 and 10 শেষ। এবার আসেন 11 নাম্বার কোশ্চেন। 11 নাম্বার যে কোশ্চেন, শূন্যস্থানের আগে আছে একটা কফি, কফির নিচে দাগ দেব, আর শূন্যস্থানের পরে আছে মনে মিল্ক, মিল্কের নিচে দাগ দেব। কফি মিল্ক, একটু বোঝার ট্রাই করেন তো এখানে একটা তুলনা বোঝাচ্ছে কিনা, যে আমি দুধের চেয়ে কফিটাকে বেশি পছন্দ করি, একটা তুলনা বোঝাচ্ছে। আমরা জানি সাধারণত তুলনা বোঝালে, দুইয়ের মধ্যে তুলনা বোঝালে ওখানে দেন বসে, দুইয়ের মধ্যে যদি তুলনা বোঝায় সেক্ষেত্রে দেন বসে, এটা আমরা কম্পারিজনের ক্লাসে পাবো ইনশাল্লাহ। দুইয়ের মধ্যে তুলনা বুঝালে সেখানে দেন বসে, কিন্তু মাথায় রাখবেন কখনো যদি প্রেপার শব্দটি থাকে, এই প্রিপার শব্দটি কোথাও যদি থাকে সেই ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে দেন না বসে টু বসে। তাহলে আপনি একসাথে প্রিপজিশনও পড়ে ফেললেন, কম্পারিজনের পড়াও পড়ে ফেললেন। সাধারণত তুলনার ক্ষেত্রে দেন বসে, কিন্তু প্রেপার শব্দটা যদি থাকে তখন তুলনার ক্ষেত্রে টু বসে। তাহলে পেপার, প্রেপারেবল এগুলো যাই থাকুক তখন তুলনার ক্ষেত্রে আমরা টু বসাবো। আরেকটা বিষয়ে যেহেতু প্রসঙ্গ চলে আসছে বলে দেই, তাহলে তুলনার ক্ষেত্রে যদিও দেন বসে, কিছু কিছু ওয়ার্ড যেমন সিনিয়র, জুনিয়র, এটা খুব আসে পরীক্ষায়, কম্পারিজনও আসতে পারে আবার প্রিপজিশনও আসতে পারে। সিনিয়র, জুনিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, পোস্টেরিয়র, প্রায়র এগুলো যদি থাকে তখনও তুলনার ক্ষেত্রে দেন না বসে টু বসে। তাহলে নরমালি তুলনার ক্ষেত্রে বসে দেন, কিন্তু প্রেপার থাকলে তুলনার ক্ষেত্রে বসবে টু। সিনিয়র, জুনিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, পোস্টেরিয়র, প্রায়র, সুপেরিয়র এই শব্দগুলো যদি আপনি পান এদের পরে বসবে টু। আর একটি ওয়ার্ড কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি ডিফারেন্ট, ডিফারেন্ট থাকলে বসবে ফ্রম। তাহলে নরমালি বসে, আপনারা एग्जांपल দেখলে ক্লিয়ার হবেন। দেখেন she is different dash me, she is different dash me। দেখেন তো এখানে কয়টা এন্টিটি, দুইটা পক্ষ, একটা she আর একটা me। আমরা জানি দুইয়ের মধ্যে তুলনা হইলে ওখানে হওয়ার কথা কি দেন, বাট এখানে যেহেতু ডিফারেন্ট শব্দটি সেই কারণে এখানে আমরা ফ্রম বসাবো, দেন বসাবো না। আবার সেম एग्जांपल যদি আমরা এভাবে দেই, she is senior dash me, এখানেও দেখবেন দুটি এন্টিটি she me, দুইটা এন্টিটির মধ্যে, দুইটা পক্ষের মধ্যে যদি তুলনা হয় আমরা বলছি সেখানে দেন বসে, কিন্তু এখানে সিনিয়র শব্দটি থাকার কারণে দেন না বসে আমরা টু বসাবো। তাহলে তিনটি নিয়ম আমরা একসাথে পেয়ে গেলাম। প্রেপার থাকলে তুলনার ক্ষেত্রে টু বসবে, সিনিয়র, জুনিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র এগুলো থাকলে টু বসবে, আর ডিফারেন্ট থাকলে তুলনার ক্ষেত্রে ফ্রম বসবে।
কোশ্চেন আমার মনে হয় হয়ে যাওয়ার কথা সবার। কফি টু মিল্ক, কফি টু মিল্ক, তাহলে এখানে অ্যান্সার হবে 2। 13 এবং 14 শূন্যস্থান থেকে একটা ব্লাইন্ড আছে, ব্লাইন্ডের নিচে রাখ দেব। 13 14 ব্লাইন্ডের নিচে রাখ দেব। এই ব্লাইন্ড শব্দের অর্থ অন্ধ। এটা নিয়ে একটা ঝামেলা হয় ভাইয়া, যে পরীক্ষা যখন আসে তখন এটার সাথে প্রিপজিশন কোনটা বসাবেন এটা প্রবলেম হয়। ব্লাইন্ডের সাথে দুটি প্রিপজিশন বসে, একটি অফ আর একটি টু। তাহলে ব্লাইন্ডের সাথে অফ বসতে পারে, টু বসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমি কখন অফ বসাবো আর কখন টু বসাবো, এটা নিয়ে একটা প্রবলেম। টেকনিক মনে রাখবেন, একটু একটু আমার দিকে তাকান। আমার চোখ কি এখন খোলা নাকি অফ? অফ। আমার মনে হয় সবাই দেখতেছে। আপনার ভাই সবাই কি দেখতেছে? ইনফরমেশন দিচ্ছে না। দেখেন আমার চোখ এখন অফ। যদি অফ হয় আমি কি কিছু দেখি? দেখি না। তাহলে যদি অফ হয় তাহলে আমি কিছু দেখি না, দেখি না মানে কি অন্ধ? তাহলে মনে রাখবেন অফ, অফ, বন্ধ, বন্ধ মানে অন্ধ। দ্যাট ইজ আপনারা যদি কখনো অফ দেখেন সেটা অন্ধ। এটা হলো এটা মনে রাখার একটা টেকনিক। অফ মানে হচ্ছে বন্ধ, বন্ধ হইলে তো কেউ কিছু দেখবে না, সে অন্ধ। আবার দেখেন এটা ট্রু, এটা কিন্তু অফ না, খোলা। এটা খোলা কিন্তু বলা আছে অন্ধ, তাহলে সে দেখেও দেখে না। আমরা দেখছি খোলা, অফ না, বাট সে বলে বন্ধ, কি অন্ধ। দ্যাট ইজ সে দেখেও দেখে না, দেখেও দেখে না মানে উদাসীন। আমার মনে হয় এটার ভুল হওয়ার কথা না। ব্লাইন্ড অফ যদি হয় অন্ধ হবে, আর ব্লাইন্ড টু যদি হয় উদাসীন হবে, দেখেও না দেখার ভান করা। এবার অ্যান্সার করতে পারবেন। হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, এটা অন হয়ে গেছে, এটা ওয়ান আই হবে। ওয়ান আই, সে এক চোখ কানা। তাহলে তার এক চোখ নাই দাদু, বলেন এটা কি সে অন্ধ নাকি উদাসীন? অন্ধ, তাহলে এখানে হবে অফ। 12 অ্যান্সার হচ্ছে অফ। 13 নম্বর একটু দেখবো। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্ট, সে তার ছেলের দোষ দেখেও দেখে না। তাহলে সে কি অন্ধ না উদাসীন? উদাসীন, এখানে অ্যান্সার হবে 2। এবার আসেন এই টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু আর কোথায় কোথায় বসে এগুলো একটু দেখে নেওয়া দরকার। হিউজ ওয়ার্ড আছে যেখানে টু বসে, আমরা ওই ওয়ার্ডগুলো একটু দেখার ট্রাই করব। সবাই ফ্রেশ খাতায় চলে যাবেন, ফ্রেশ খাতা, একদম ফ্রেশ খাতায় চলে যাবেন। আমার মতো একটু নিচে নিচে লিখবেন। আমার মতো মানে আমরা এখন যতটুকু লিখবো পুরো এক পেজ থাকবে ওখানে, প্রত্যেকটা ওয়ার্ড নিচে নিচে লিখবেন। লেখেন উদাসীন না হয়ে, উদাসীন না হয়ে পরিচিত দের সাথে লেগে থাকুন। উদাসীন না হয়ে পরিচিতদের সাথে লেগে থাকুন, নিচে নিচে লিখবো। লেগে থাকলে কি হবে? উপকার হবে, অপকার হবে না। উদাসীন না হয়ে পরিচিতদের সাথে লেগে থাকুন, উপকার হবে, অপকার হবে না। উদাসীন না হয়ে পরিচিতদের সাথে লেগে থাকুন, উপকার হবে, অপকার হবে না। একটু দাগ দিব উদাসীনের নিচে, দাগ দিব পরিচিতদের নিচে, লেগে থাকার নিচে দাগ দিব, উপকারের নিচে দাগ দিব, অপকারের নিচে দাগ দিব।
আপনাদের মনে থাকার কথা একটু আগে পড়িয়েছিলাম, যত বিরত থাকা বা বিরত রাখা বুঝাবে তাদের সাথে ফ্রম বসে। বিরত থাকা বা বিরত রাখা বুঝালে ওই শব্দগুলোর সাথে ফ্রম বসে। আর মাথায় রাখবেন এই উদাসীন, পরিচিত, লেগে থাকা, উপকার, অপকার, এই অর্থযুক্ত যে শব্দগুলো আমরা পাবো ওদের সাথে টু বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে দিজ আর কল্ড বান্ডেলিং। এটা একটা বান্ডেল, উদাসীন। উদাসীন যতগুলো ওয়ার্ড পাবো তাদের সাথে টু বসবে। পরিচিত, এটা একটা বান্ডেল। লেগে থাকা একটা বান্ডেল। উপকার একটা বান্ডেল। অপকার একটা বান্ডেল। এর আগে পড়েছিলাম বিরত থাকা, ওটা একটা বান্ডেল। আজকে হয়তো আর বান্ডেল পড়াবো না, এরপর আর কিছু গল্প পড়াবো। এবার আসেন উদাসীন শব্দের অর্থ কি, সবাই একটু ট্রাই করেন। একটা আমরা অলরেডি পড়ে ফেলছি, ব্লাইন্ড টু, ব্লাইন্ড, ক্যালাস, ক্যালাস টু উদাসীন, ডিফ, ডিএফ, ডিফ টু এটা উদাসীন, ইনডিফারেন্ট টু, ইনসেন্সিবল টু, ইনডিফারেন্ট, ইনসেন্সিবল, দ্যাট ইজ আপাতত এই কয়টাই বেশি আছে। অ্যাপাথেটিক টু একটা শব্দ আছে, অ্যাপাথেটিক টু, ওটা তো টু বসে, অ্যাপাথেটিক, এই কয়টাই বেশি আসে। তাহলে এই যে বান্ডেল, ব্লাইন্ড, ক্যালাস, ডিফ, ডিফারেন্ট, ইনসেন্সিবল সবগুলোর অর্থই উদাসীন এবং এই পাঁচটি ওয়ার্ডের সাথে টু বসবে। তাহলে একবার লিখতে লিখতে পড়ে ফেলেন, ব্লাইন্ড টু, ক্যালাস টু, ডিফ টু, ইনডিফারেন্ট টু, সেন্সিবল টু। এবার আসবে একটু পরিচিত। পরিচিত ইংরেজি কি? নোন, এটার সাথে টু বসবে, নোন টু। ফ্যামিলিয়ার টু, নোন টু, ফ্যামিলিয়ার টু, ইন্ট্রোডিউস টু, ইন্ট্রোডিউস টু, এটা সিই, ইন্ট্রোডিউস টু। তাহলে নোন টু, ফ্যামিলিয়ার টু, ইন্ট্রোডিউস টু, পরিচিত। লেগে থাকা ইংরেজি কি? অনেকগুলো ওয়ার্ড যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষা আসছে এই লেগে থাকা থেকে। এগুলো কি হইতে পারে? অ্যাডহেয়ার, অ্যাডহেয়ার শব্দের অর্থ লেগে থাকা, এটার সাথে টু বসবে। অ্যাডজাঙ্ক্ট, এটার সাথে টু বসবে, অ্যাডজাঙ্ক্ট টু। এরপর হচ্ছে লেগে থাকা ক্লিং টু, ক্লিং এর সাথে টু বসবে, স্ট্যান্ড টু। এরপর অ্যাডজাস্ট, অ্যাডজাসেন্ট টু, ওটা হইতে পারে লেগে থাকা। কিপ টু হইতে পারে, ক্লোজ টু হইতে পারে, কিপ টু, ক্লোজ টু। আমরা সব লিখছি না, শুধু আপনি বান্ডেলটা মনে রাখবেন। যতগুলো ওয়ার্ড আপনি পাবেন লেগে থাকা তাদের সাথে টু বসবে। তাহলে অ্যাডহেয়ার টু, অ্যাডজাঙ্ক্ট টু, ক্লিং টু, স্ট্যান্ড টু, ক্লোজ টু, কিপ টু, এদের সাথে টু বসবে। নেক্সট যে ওয়ার্ড উপকার, এই উপকার ইংরেজি কি? একটু মনে করার ট্রাই করেন, উপকার ইংরেজি এসেনশিয়াল, তাহলে এসেনশিয়াল টু হইতে পারে। এরপর বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল টু হইতে পারে। ইনডিসপেন্সিবল, ইনডিসপেন্সিবল হতে পারে। তাহলে কয়েকটা ওয়ার্ড লিখে রাখবেন, এসেনশিয়াল টু, বেনিফিশিয়াল টু, ইনডিসপেন্সিবল টু। অপকার, destructive, destructive টু হইতে পারে। ফ্যাটাল টু হইতে পারে। ইনজুরিয়াস হইতে পারে, ইনজুরিয়াস টু, ইনজুরিয়াস টু হইতে পারে। হার্ট,
হার্টফুল, হার্টফুল টু হইতে পারে। তাহলে আপনি এই 5টি ওয়ার্ড মনে রাখবেন: উদাসীন, পরিচিত, লেগে থাকা, উপকার, অপকার। এই বান্ডেল অফ ওয়ার্ডস, এই বান্ডেলগুলোর সাথে টু বসবে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টুর ব্যবহারই একটু বেশি, এবং আপনি এই বান্ডেলগুলো মনে রাখেন, মোটামুটি এখন পড়তে ভালো লাগবে আপনার। উদাসীন, ব্লাইন্ড, ক্যালাস, ডিফ। সবাই একটু বলার ট্রাই করেন, না দেখে একবার বলার ট্রাই করেন। কোনটা? আরেকবার বলেন। সবাই দেখবেন একটু 14 নম্বর কোশ্চেন। কারো কোনো সমস্যা হলে আমি বলছি, আরেকবার আমি এগুলো সলভ দিব। বলছি 14 নম্বর কোশ্চেন, বেনিফিশিয়াল। এটা নিচে একটু দাগ দিব, বেনিফিশিয়ালের নিচে দাগ দিব। বেনিফিশিয়াল শব্দের অর্থ কি? উপকারী। বেনিফিশিয়াল শব্দের অর্থ উপকার, তাহলে এটার সাথে কি হবে? টু হবে। বেনিফিশিয়াল, উপকার, তাহলে টু হচ্ছে आंसर। 15 নম্বর কোশ্চেন, স্ট্যান্ডের নিচে দাগ দেব, স্ট্যান্ড। আমরা বলছি স্ট্যান্ডের সাথে কি হবে? টু হবে। স্ট্যান্ড টু, লেগে থাকা। 16 নম্বর কোশ্চেন, অ্যাডহিয়ারের নিচে দাগ দেব, অ্যাডহিয়ার, লেগে থাকা। তাহলে অ্যাডহিয়ারের সাথে কি হবে? টু হবে। ওকে, তাহলে এই বান্ডেলগুলো একটু মাথায় রাখবেন। নেক্সট যে কোশ্চেন, এখানে একটু কনফিউশন হয় পরীক্ষায়। ইনসিস্ট এবং পারসিস্ট। ইনসিস্ট এবং পারসিস্ট, এই দুইটাই সিস্ট। দেখেন কোন সিস্টের সাথে আপনি কি বসাবেন, এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায় পরীক্ষায়। এগুলো খুব বেশি এটা প্রবলেম করে এবং খুব বেশি আসে এগুলো। ইনসিস্টে একটু টেকনিক মাথায় রাখবেন। এখানে যেহেতু অলরেডি একটা ইন আছে, আর একটা ইন দেওয়ার দরকার নাই, এখানে অন বসাবো, ইনসিস্ট অন। আর পারসিস্টের সাথে তার ইন বসাবো। এই কথাটুকু আপনি মুখস্থ করলেই হবে, আর এটার অর্থ বোঝা লাগবে না। এরপর আমি অর্থ বলে দিচ্ছি। ইনসিস্ট অন শব্দের অর্থ হচ্ছে জেদ, জেদ করা। আর পারসিস্ট শব্দের অর্থ হচ্ছে পিছু লেগে থাকা। কারো পিছু লেগে থাকা। ওকে, তাহলে পারসিস্টের সাথে আপনার এগুলো অর্থ আমি আবার বলছি, অর্থ না জানলেও হবে। আপনি শুধু এইটুক মাথায় রাখেন, যদি ইনসিস্ট দেখেন সেক্ষেত্রে অন বসাবেন, আর যদি পারসিস্ট দেখেন তখন ইন বসাবেন। তাহলে এরপরে কোশ্চেন আমরা অ্যানসার করি। দেখেন 17 নম্বর কোশ্চেন, সে ইনসিস্টেড। ইনসিস্টেড নিচে দাগ দেব, ইনসিস্টেড নিচে দাগ দেব। অ্যানসার কি বলে ফেলেন? ইনসিস্ট অন। নেক্সট কোশ্চেন, পারসিস্ট নিচে দাগ দেব, পারসিস্ট। তাহলে পারসিস্ট ইন। একটু সাদৃশ্যটা দেখে নেন। দেখেন 17 নম্বর কোশ্চেন, সে ইনসিস্টেড। 18 নম্বর কোশ্চেন, এখানেও সে পারসিস্টেড। সেন্টেন্সের প্যাটার্ন কিন্তু সেম, বাট ইনসিস্ট হওয়ার কারণে আমরা কি বসাবো? অন। আর পারসিস্ট হলে কি? ইন। এখন কোশ্চেন হচ্ছে এই ইন পারসিস্টের সাথে বসে এমন আর কোন কোন ওয়ার্ডের সাথে ইন বসে, আমরা একসাথে একটু দেখে নেই। তাহলে আবার একটু ফ্রেশ খাতায় চলে যান। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইন, হেডলাইন লিখে ফেলেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইন। একটু লিখবেন, মগ্ন হলেই বিসিএস হবে না। মগ্ন হলেই বিসিএস হবে না। তাহলে কি করতে হবে? লেগে থাকতে হবে। লেখেন, বরং লেগে থাকা লাগবে।
মগ্ন হলেই বিসিএস হবে না, বরং লেগে থাকা লাগবে। এরপর লিখবেন মানুষের সাহায্য খুব একটা লাগে না, তবে নিজের উপর বিশ্বাস থাকা লাগে। মানুষের সাহায্য খুব একটা লাগে না, তবে নিজের উপর বিশ্বাস থাকা লাগে। এরপর লিখব ভুল কম করে সঠিক অ্যান্সার করলেই, ভুল কম করে সঠিক অ্যান্সার করলেই প্রিলিমিনারি অতিক্রম করা সম্ভব। রিটেন কি হবে আমরা বলবো না এখন। প্রিলিমিনারিতে ভুল একটু কম করে সঠিক কিছু অ্যান্সার করতে পারলে আপনি প্রিলিমিনারি অতিক্রম করতে পারবেন। লিখে শেষ হলে একটু জানাবেন, জানাইলে তো আমি বুঝবো না, এরপরে জানাইন। তাহলে মগ্ন হলেই বিসিএস হবে না, মাথায় রাখবেন, লেগে থাকতে হবে। মানুষের সাহায্য খুব একটা লাগবে না, কিন্তু নিজের উপর বিশ্বাস থাকতে হবে। ভুল কম করে সঠিক অ্যান্সার করলেই প্রিলিমিনারি অতিক্রম করা সম্ভব। এখান থেকে আমরা যে ওয়ার্ডগুলো পাবো তাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসাবো। এই ওয়ার্ডগুলোর সাথে আমরা ইন বসাবো। তাহলে প্রথমে একটু দাগ দেব, মগ্নর নিচে দাগ দেব, লেগে থাকার নিচে দাগ দেব, সাহায্যের নিচে দাগ দিব, বিশ্বাসের নিচে দাগ দিব, ভুলের নিচে দাগ দিব, সঠিকের নিচে দাগ দিব, অতিক্রমের নিচে দাগ দিব। মগ্ন, লেগে থাকা, সাহায্য, বিশ্বাস, ভুল, সঠিক, অতিক্রম। এবার বলেন মগ্ন ইংরেজি কি? ইনডালজ, একটু লিখে নিব, ইনডালজ। তাহলে ইনডালজের সাথে প্রিপোজিশন কি হবে? ইন। লেগে থাকা, কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম পারসিস্ট, লেগে থাকা, পারসিস্ট, পিছু লেগে থাকা যেটা। সাহায্য ইংরেজি কি? অ্যাসিস্ট। সাহায্য ইংরেজি অ্যাসিস্ট। বিশ্বাস, বিলিভ, বিলিভ এবং ফেইথ হইতে পারে, ফেইথ। তাহলে বিলিভের সাথে কি হবে? ইন। ফেইথের সাথে হবে ইন। ভুল ইংরেজি কি? মিস্টেক। তাহলে মিস্টেকের সাথে প্রিপোজিশন বসবে ইন। সঠিক ইংরেজি কি? রাইট। তাহলে রাইটের সাথে বসবে ইন। সঠিক ইংরেজি কারেক্ট, তাহলে কারেক্টের সাথেও বসবে ইন। রাইট ইন, কারেক্ট ইন। অতিক্রম ইংরেজি এক্সিল, এক্সেল, এক্সেল অতিক্রম করা। তাহলে দেখেন কয়টি ওয়ার্ড আমরা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 হওয়ার কথা ছিল। অ্যাসিস্ট, এই কয়টা একটু মুখস্থ করে ফেলবেন, এগুলো বেশি আসে। তাহলে ইনডালজ ইন, পারসিস্ট, অ্যাসিস্ট ইন, বিলিভ ইন, ফেইথ ইন, রাইট ইন, কারেক্ট ইন, মিস্টেক ইন, এক্সিল ইন।
এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে নিব, এদের সাথে প্রিপজিশন বসবে ইন। তাহলে একটু আবার একটু মনে মনে রাখবেন এভাবে যে মগ্ন হলেই বিসিএস হবে না, মগ্ন হলেই বিসিএস হবে না, তো কি লাগবে? আশেপাশের লেখাগুলো একটু কম লেখা যাচ্ছে, লেগে থাকা লাগবে, আউট অফ ফ্রেম হয়ে গেছে। লেগে থাকা লাগবে। আপনারা যারা দেখেন না লেখা, একটু শুনেন, শুনে লিখে নেন। মগ্ন হলেই বিসিএস হবে না, বরং লেগে থাকা লাগবে। মানুষের সাহায্য খুব একটা লাগবে না, তবে নিজের উপর বিশ্বাস থাকা লাগবে। ভুল কম করে সঠিক অ্যান্সার দিলে প্রিলিমিনারি পাস করা যাবে বা অতিক্রম করা যাবে। সেই ক্ষেত্রে আমরা মগ্ন শব্দটি পেয়েছিলাম। মগ্ন শব্দের অর্থ ইন্ডালজ, মগ্ন, লেগে থাকা পারসিস্ট, সাহায্য অ্যাসিস্ট, বিশ্বাস বিলিভ অথবা ফেইথ, ভুল মিস্টেক, সঠিক রাইট অথবা কারেক্ট, অতিক্রম এক্সিল। এবার একটু বলে দেখেন এই ওয়ার্ডগুলো: ইন্টালিজেন্ট, পারসিস্টিং, অ্যাসিস্টিং, মিস্টেকিং, বিলিভিং, ফেইথিং, রাইটিং, কারেক্টিং, এক্সিলিং। অনেকেই এর আগে অন্য একটা ছন্দ পেয়েছিলেন, এই ছন্দটা আজকেই প্রথম ইউজ করা। ওই যদি কেউ এর আগে ওটা মুখস্থ করে থাকেন তাহলে ওটাই মুখস্থ করেন, ওটাই রাখেন। আর আজকে যারা নতুন, এটাই ভালো, এটা ছোট, এটা ইউজ করবেন। এবার কোশ্চেন গুলো একটু দেখে নিব। কোশ্চেন আর দিয়েছি কিনা, আরো দুইটা কোশ্চেন, না সরি আর কোশ্চেন দেওয়া হয় নাই। তাহলে এই ওয়ার্ডগুলোর পরে ইন বসবে, মাথায় রাখবেন। নেক্সট কোশ্চেন দেখবো, 19 নম্বর কোশ্চেন। একটু লিখবেন সবাই খাতায়, টাইম। সময়ের ক্ষেত্রে আমরা যে প্রিপজিশন গুলো ইউজ করি, এর মধ্যে কিছু প্রিপজিশন আমি গত ক্লাসেও বলেছিলাম যে অন টাইম, ইন টাইম, এগুলো কখন হবে গত ক্লাসে আলোচনা করছিলাম। ছোট সময় হলে কি হবে, বড় সময় হলে কি হবে, তারিখ কি হয়, মাস কি হয়, এগুলো আলোচনা করেছি। আজকে শুধু মাথায় রাখবেন এই সময় যদি এটা হয় শেষ সময়, এটা যদি হয় শুরুর সময়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব? মনে রাখবেন আমরা শুরুর সময় ইউজ করব ফ্রম, আর শেষ সময় ইউজ করব টু। যেমন ফ্রম 8 AM টু 9 AM, তাহলে প্রথম যেখানে শুরু হয় সেখানে ফ্রম, এটা অনেকে জানার কথা, ইজি। এটা স্টার্টিং পয়েন্টে হবে ফ্রম, আর এন্ডিং পয়েন্টে হবে টু। এটা শুধু সময়ের ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। যদি বলি আমি ঢাকা থেকে চিটং যাব, তাহলে আই উইল গো ফ্রম চিটং টু ঢাকা। এবার আসেন, যদি বলি যে আমি 7টার মধ্যে বা 7টার আগে, পূর্বে এই কাজটি করব, মানে কোন সময়ের পূর্বে যদি হয় সেটা হবে বিফোর। আর মাথায় রাখবেন বিফোরের পরিবর্তে এখানে বাই বসানো যায়। তাহলে 7টার মধ্যে আমি কাজটি শুরু করব বা শেষ করব, তাহলে বিফোর 7 আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক, অথবা বাই 7 আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক। আর যদি আফটার হয়, অর্থাৎ আগে যদি হয়, আগে, তখন হবে আফটার। আই উইল ফিনিশ আফটার 8, 8টার আগে আমি শেষ করব। এই কনসেপ্টটুকু একটু মাথায় রাখবেন। আর কোশ্চেনটা একটু সলভ করে নিয়ে আসেন। 19 নম্বর কোশ্চেন, আই উইল বি দেয়ার। তাহলে বলেন প্রথম কি হবে আর শেষে কি হবে? স্টার্টিং পয়েন্ট ফ্রম, আর এন্ডিং পয়েন্ট টু। তাহলে 19 নম্বর কোশ্চেন, প্রথম হবে ফ্রম, এরপরেরটা হবে টু। ওকে, 20 এবং 21 একটু ঝামেলা হয়। অনেকে আবার চিন্তা করতেছে স্যার জীবনের কোশ্চেনই সলভ করি না, ঝামেলা দেখিয়ে নাই, আপনি বলছেন আজকে ঝামেলা প্রথম শুনলাম। হইতেই পারে। এই ল্যাক, অভাব, এখানে কোন প্রিপজিশন আপনি বসাবেন?
সেই ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন সেন্টেন্সে এটা কি ভার্ব হিসেবে বসছে নাকি নাউন হিসেবে বসছে। যদি নাউন হিসেবে বসে তাহলে অফ, আর যদি ভার্ব হিসেবে বসে তাহলে ইন। একটু লিখে নেবেন সবাই। লেক যদি নাউন হিসেবে থাকে সেন্টেন্সে তখন হবে অফ, আর এটা যদি ভার্ব হিসেবে থাকে সেন্টেন্সে তখন এরপরে বসবে ইন। কোশ্চেন দেখবো 20। হি হ্যাজ ল্যাক, হি হ্যাজ ল্যাক 21, হি ল্যাক্স। তাহলে 20-এর ল্যাকের নিচে দাগ দিব আর 21-এর ল্যাকের নিচে দাগ দিব। বলেন কোন ল্যাক কি? 21-এর যে ল্যাক্স নিশ্চিত সবাই এটা ভার্ব। যদি ভার্ব হয় তাহলে বলেন ভার্বের পরে কি হবে? ইন। সো 21 आंसर হবে ইন। 20 নাম্বার দেখব, এখানে যেহেতু হ্যাজ হচ্ছে ভার্ব তাহলে ল্যাক ভার্ব না, যদি ভার্ব না হয় তাহলে কি হবে? অফ। তাহলে 20-এর आंसर হবে অফ, 21-এর आंसर হবে ইন। যারা এখনো বুঝেন নাই 20 নাম্বার ল্যাকের নিচে লেখেন নাউন, ল্যাকের নিচে লেখে রাখবেন নাউন। এবার মিলান, নাউনের পরে কি বসবে? অফ। তাহলে এখানে आंसर করেন অফ। 21-এর ল্যাক্সের নিচে থাকবেন, ল্যাক্সের নিচে লেখা রাখেন ভার্ব। যদি এটা ভার্ব হয় তাহলে বলেন ভার্বের পরে কি হবে? ইন। আমার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার। 22 নাম্বার কোশ্চেন, হি এন্টার্ড। একটু অ্যানসার করেন দেখি কার কি হয়। হি এন্টার্ড, আমি এটা একটু দেখবো কার অ্যানসার কি হয়। 23 নাম্বার, হি পেইন্টেড। আমি একটু দেখবো এটার অ্যানসার কার কি হয়। into 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 চমৎকার ভুল হয়েছে ভাইয়া। আমাদের তো হয়ে যায় কি প্রিপজিশন আমরা অ্যানসার করে আসবই, নাহলে কেমন কেমন লাগে, কেমন কেমন লাগে। দেখেন যদি বলি হি ডিসকাসড ড্যাশ মি, এমন যদি হয় আপনি কি অ্যানসার করবেন? এখানে এখানে উইথ উইথ খুব আপন আপন মনে হয়, নিজের ঘরের প্রিপজিশন মনে হয়, এবং এটা 1 নাম্বার অপশনে থাকবে। অথবা যদি এমন হয় দেখেন আরো কনফিউজ করার মতো কোশ্চেন হতে পারে, হি ডিসকাসড দা ম্যাটার। একটা অপশন থাকবে উইথ, একটা অপশন থাকবে অ্যাবাউট, একটা অপশন থাকবে ফর। আরো বেশি কনফিউজড হবেন। হি ডিসকাসড, এখন এটাকে খুব আপন মনে হচ্ছে। ডিসকাসড অ্যাবাউট দা ম্যাটার, এই বিষয়টি নিয়ে সে আমার সাথে আলোচনা করছে। মনে রাখবেন কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো যদি থাকে এদের সাথে কোনো প্রিপজিশন বসে না। আবার বলছি, এই ডিসকাসের মতো কিছু কিছু ভার্ব আছে যাদের সাথে কোনো প্রিপজিশন বসবে না। এখন এই ভার্বগুলো কারা? আবার ফ্রেশ খাতায় চলে যান, একটু লিখবো, একটু ফ্রেশ খাতা যায় লিখবো সবাই। লিখে শুরু করেন, টিচারকে রিচ করতে না পারলে।
ওকে, একটু লিখলে আপনি সবগুলোই পেয়ে যাবেন ইনশাল্লাহ। টিচারকে রিচ করতে না পারলে বস ইংলিশ কেয়ারে এন্টার করবেন, বিইসি বস ইংলিশ কেয়ার এন্টার করবেন। তাহলে রিচের নিচে একটু দাগ দিব, এন্টারের নিচে একটু দাগ দিব। ওকে, এন্টার করলেন। ওখানে এন্টার করতে আপনার সাইনও করতে হবে না, ডিজাইনও করতে হবে না, কারো অর্ডার লাগবে না, কারো রিকমেন্ডও লাগবে না। আপনি ওখানে যায় কারোর সাথে ডিসকাসও করতে হবে না, কারোর সাথে মিটও করতে হবে না। যেই কোনো কোশ্চেনের অ্যানসার আপনি পেইন্ট না করেই পেয়ে যাবেন, কিছু পেইন্টও করতে হবে না আপনার, আপনি এমনিতেই অ্যানসার পেয়ে যাবেন। দেখেন মনে থাকে কিনা। টিচারকে যদি আপনি কখনো রিচ করতে না পারেন, এন্টার করবেন কোথায়? বস ইংলিশ কেয়ারে এন্টার করবেন। সেখানে সাইন করতে হবে না, ডিজাইনও করতে হবে না আপনার, কারো অর্ডার লাগবে না, কারো রিকমেন্ডও লাগবে না, কারোর সাথে মিট করতে হবে না, ডিসকাসও করতে হবে না। যে কোনো কোশ্চেনের অ্যানসার আপনি এমনিতেই পাবেন, কিছু পেইন্টও করা লাগবে না। দেখেন কয়টি ওয়ার্ড পেলাম: রিচ, এন্টার, সাইন, ডিজাইন, অর্ডার, রিকমেন্ড, মিট, ডিসকাস, অ্যানসার, পেইন্ট। এই কয়টি ওয়ার্ড একটু লিখে রাখবেন। এই সব ভার্বের পর প্রিপজিশন বসে না। এইসব ভার্বের পর প্রিপজিশন বসে না। এইসব ভার্বের পর প্রিপজিশন বসে না। তাহলে এবার বলেন, হি ডিসকাসড দ্য ম্যাটার। এবার বলেন এখানে आंसर কি হবে? হি ডিসকাসড দ্য ম্যাটার। প্রিপজিশন দিবেন নাকি দিবেন না? তাহলে এখানে आंसर হবে নো প্রিপজিশন নিডেড। নো প্রিপজিশন নিডেড। চলো যাও 22 নাম্বার কোশ্চেন। শিটে যাবো 22 নাম্বার কোশ্চেন। এন্টার্ড এর নিচে দাগ দেব, এন্টার্ড। তাহলে এন্টার্ড এর পর প্রিপজিশন লাগবে নাকি লাগবে না? লাগবে না। লিখে রাখেন নো প্রিপজিশন নিডেড। আর পাশে দিয়ে একটু স্টার দিয়ে, কোশ্চেনের পাশে একটু স্টার দিয়ে লিখে রাখবেন। লিখবেন চুক্তিতে আবদ্ধ হওয়া অর্থে এন্টার ইনটু হয়। লিখে রাখবো চুক্তিতে আবদ্ধ হওয়া অর্থে। চুক্তিতে আবদ্ধ হওয়া অর্থে এন্টারের সাথে ইনটু হয়। তাহলে নরমালি এন্টারের সাথে কোনো প্রিপজিশন বসবে না, তবে চুক্তিতে আবদ্ধ হওয়া অর্থে এন্টারের সাথে ইনটু বসবে। তাহলে 22 নাম্বার কোশ্চেন দেখবো, এখানে কোনো চুক্তি বোঝাচ্ছে না, সো এখানে এন্টারের সাথে কোনো প্রিপজিশন বসবে না, নো প্রিপজিশন নিডেড। 23 নাম্বার কোশ্চেন, দ্য হাউস ইজ পেইন্টেড। পেইন্টেড এর নিচে দাগ দেব, পেইন্টেড। বলেন এই যে পেইন্ট, পেইন্টের পরে কোনো প্রিপজিশন বসবে নাকি বসবে না? आंसर হবে নো প্রিপজিশন নিডেড। নো প্রিপজিশন নিডেড। 24 নাম্বার কোশ্চেন, একটু টেকনিক্যাল কোশ্চেন ভাইয়া। 24 নাম্বারের आंसर কি হয় একটু বলবেন? আমি একটু দেখবো এটা কার কার आंसर হচ্ছে, একটু দেখবো। 24 এর आंसर একটু দেন। চব্বিশ অফ সঞ্জয় দাদা, 24 অফ মিথুন দেবনাথ, নো প্রিপজিশন। প্রীতম ঘোষ অফ আফিফা এমাং। আফিফা একটু কাছাকাছি গেছে, ওই ভুল করার মতো একটা জায়গায় সে চলে গেছে। নিশাত ফারিহা এমাং আজিফার ইপা অফ আচ্ছা, এবার একটু বোঝার ট্রাই করেন। যদি স্টুডেন্টস হয়, ওয়ার্ডটা ছিল এখানে স্টুডেন্টস,
বলেন স্টুডেন্টস যদি বলি এখানে কয়জনকে বোঝাচ্ছে? এটা দুইজন হইতে পারে, দ্য টু স্টুডেন্টস। এটা দুই এর অধিক, 3 স্টুডেন্টস হইতে পারে, 4 স্টুডেন্টস হইতে পারে। দ্যাট ইজ যদি স্টুডেন্টস হয়, উই আর নট শিওর যে এখানে 2 নাকি 2 এর বেশি। আর আমরা জানি যদি 2 হয় তখন বিটুইন বসে, আর যদি 2 এর অধিক হয় তবে অ্যামাং বসে। 2 এর মধ্যে বিটুইন, 2 এর অধিক হলে অ্যামাং। এখন আমি তো স্টুডেন্ট দেখে বুঝি না যে এটা 2 জন নাকি 2 জনের বেশি, তো আমি বিটুইন অ্যানসার করব নাকি অ্যামাং অ্যানসার করব। সেই ক্ষেত্রে পরবর্তী অংশটুকু একটু দেখব। সুমন ইজ দ্য বেটার, বেটারের নিচে দাগ দেব, সুমন ইজ দ্য বেটার। এইবার বলেন বেটার কোথায় বসে? বেটার কি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? কম্পারেটিভ, D2। যদি কম্পারেটিভ হয় তাহলে এটা কি 2 জন নাকি 2 জনের বেশি? এখন মনে বুঝে যাওয়ার কথা, যেহেতু 2 জন সেহেতু এখানে আমরা কি বসাবো? বিটুইন। আজকে অডিয়েন্স খুব কম, 101 জন। আপনারা সবাই আমার যেটা মনে হচ্ছে এটা শেয়ার করছেন খুব কম। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হচ্ছে বিটুইন। নেক্সট কোশ্চেন একটু দেখবেন, এরপরের গুলো একটু পরীক্ষা আপনাদের জন্য, পরীক্ষা, কারণ এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ, আপনারা এই কয়টা পরীক্ষা দিন, এরপর আমি 1 নাম্বার থেকে আবার ধরবো, আবার ধরে সবগুলো আবার আরেকবার বুঝাই দিব, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। 25 নাম্বার, 25, 26, 27 একটু অ্যান্সার করে ফেলেন। আমি বলছি একটু মিলিয়ে নেন। 25 নাম্বার বিলিভ, বিশ্বাস করতে হবে। বিশ্বাস, তাহলে বিশ্বাস ইংরেজি কি ছিল? বিলিভ এবং ফেইথ। বিলিভ আর ফেইথের সাথে কি বসবে? বিলিভ এবং ফেইথের সাথে ইন বসবে। 25 এর আনসার হচ্ছে ইন। সেম ওয়ে 26 ফেইথ, ফেইথের নিচে দাগ দিব, ফেইথের নিচে একটু দাগ দিব, ফেইথের সাথে কি বসবে? ইন বসবে। 26 শেষ। 27 দেখবো এন্টার্ড, এন্টারের সাথে আমরা বলছি প্রিপজিশন বসে না, তবে কোন চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝালে এন্টারের সাথে ইনটু বসে। শূন্যস্থানের পরে দেখেন একটা এগ্রিমেন্ট আছে, সেখানে ইনটু। তাহলে চুক্তিতে আবদ্ধ হওয়া অর্থে এন্টারের সাথে ইনটু বসে, কিন্তু নরমালি এন্টার ভার্বের পরে কোনো প্রিপজিশন বসে না। 27 হলো 28 ডিট্রিমেন্টাল, ডিট্রিমেন্টাল নিচে দাগ দেন, ক্ষতিকর, অপকারী। আমরা বলছিলাম উদাসীন, উপকার, অপকার, এদের সাথে কি বসবে? টু বসবে। তাহলে ডিট্রিমেন্টাল টু, ডিট্রিমেন্টাল টু। 28 এর আনসার হচ্ছে টু। 29 অ্যাডজাসেন্ট, সংলগ্ন বা লেগে থাকা, সংলগ্ন বা লেগে থাকা যদি হয় সেক্ষেত্রে টু বসবে। 29 এর আনসার টু। 30 নাম্বার হি ওয়াজ ডিফ, ডিফের নিচে দাগ দিব, ও ডিফের নিচে দাগ দিব। ডিফ শব্দের অর্থ উদাসীন, এই কারণে এর পরে টু বসছে। মাই রিকোয়েস্ট ফর হেল্প, আমাকে সাহায্য করার জন্য, তাহলে জন্য অর্থে ফর বসছে এখানে। তাহলে 30 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে ফর। ডিট্রিমেন্টাল টু দেয়া, সরি কি বলে, ডিফ টু দেয়াই আছে, সো এটা আর দরকার নাই। পরের অংশ দেখবো রিকোয়েস্ট ফর হেল্প, সাহায্যের জন্য রিকোয়েস্ট, তাহলে জন্য অর্থে ফর বসবে। ওকে, প্রথম থেকে আরেকবার একটু বলে দিচ্ছি, আসেন। এক নাম্বার কোশ্চেন, মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম। আমরা বলছি যানবাহনের ক্ষেত্রে, যেসব যানবাহনের ভিতর দিয়ে, আপনারা প্রথম দিকে চলে যান, কাগজ খোলেন। আমরা বলেছিলাম যে সমস্ত যানবাহনের ভিতর দিয়ে হাঁটা যায় সেক্ষেত্রে কি বসবে?
যে সমস্ত যানবাহনের ভিতর দিয়ে হাঁটা যাবে না সেক্ষেত্রে কি বসবে? ইন। আর ভ্রমণ যদি বোঝায়, যেই কোনো যানবাহন যদি ভ্রমণ বোঝায় সেক্ষেত্রে বাই বসবে। যেই কোনো যানবাহন দ্বারা যদি ভ্রমণ বোঝায় সেক্ষেত্রে বাই বসবে। তবে 3টি ওয়ার্ড, ফুট, সাইকেল, হর্সব্যাক, ফুট, সাইকেল, হর্সব্যাক, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা অন বসাবো, অন বসাবো। আর কোনো যানবাহন থেকে নামা বা পড়ে যাওয়া, কোনো যানবাহন থেকে নামা বা পড়ে যাওয়া অর্থ যদি হয় সেক্ষেত্রে অফ বসে, ও ডাবল এফ, অফ। তাহলে 1-এর অ্যান্সার হচ্ছে অন, 2-এর অ্যান্সার হবে বাই, 3-এর অ্যান্সার হবে অফ। আমরা বলছিলাম অ্যাবাউন্ড এই শব্দটির সাথে উইথ বসে আর ইন বসে, সেক্ষেত্রে আপনি দেখবেন পরবর্তীতে স্থান আছে কিনা। যদি শূন্যস্থানের পরে স্থান থাকে তখন বসাবো ইন, আর যদি স্থান আগে থাকে তখন বসাবো উইথ। 4 নাম্বার কোশ্চেন, শূন্যস্থানের পরে স্থান নাই, ফিশ, সেক্ষেত্রে এখানে আমরা বসাবো উইথ। 5 নাম্বার কোশ্চেন, শূন্যস্থানের পরে স্থান আছে, সেক্ষেত্রে এখানে বসাবো ইন। 7 এবং 6 এবং 7, ক্যাশ, আমরা বলছি যদি ক্যাশ থাকে, ক্যাশ যদি হয় সেক্ষেত্রে দিব ইন, আর যদি চেক থাকে সেক্ষেত্রে দিব বাই। ওকে। 8, 9 এবং 10, আমরা বলছি বিরত থাকা। বিরত থাকা অর্থযুক্ত শব্দগুলোর সাথে সবসময় ফ্রম বসে, অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, রিফ্রেইন ফ্রম, ডিভার ফ্রম, ডিফারেন্ট ফ্রম, ডেসিস্ট ফ্রম। তাহলে বিরত থাকা যতগুলো শব্দ পাবেন এদের সাথে ফ্রম বসাবেন। নরমালি তুলনার ক্ষেত্রে দেন বসে, কিন্তু প্রেপার শব্দটি থাকলে তুলনার ক্ষেত্রে টু বসে। 11 নাম্বার, তাহলে প্রেপার থাকার কারণে এখানে টু বসবে। আমরা কতটা খারাপ দেখেন, একটু চিন্তা করেন, যারা এখন লাইনে আছেন একটু চিন্তা করেন যে আমাদের অডিয়েন্স আস্তে আস্তে দেখেন ক্লাস শেষ, সে ভাবছে ক্লাস তো শেষ, আস্তে আস্তে কমছে কিন্তু। হ্যাঁ, তা আমিও যেটা করব প্ল্যান করছি সেটা হচ্ছে সবার জন্য আসলে করে লাভ নাই। আপনি সবার জন্য করে কখনোই ভালো কিছু করতে পারবেন না। আমি এই গ্রুপ থেকে 100 বা 150 স্টুডেন্ট আলাদা করব, আলাদা করে এই 100-150 জনকে আমি ক্লাস নিব, যে 100 বা 150 জন আমার 100% অ্যাক্টিভ থাকবে এবং সবগুলো ক্লাসে নিব। দেশের পরিস্থিতি আগামী, মনে রাখবেন, কমপক্ষে 6 মাসে এই পরিস্থিতি ঠিক হবে না। IMF এর একটা রিপোর্টে আমি দেখলাম যে আমাদের জিডিপি 2% নেমে আসবে। আমাদের বর্তমান জিডিপি 8.13, এটা 2% নেমে আসবে জিডিপি। দেশের অবস্থা ওই জায়গায় যাবে। আগামী মাস থেকেই দেখবেন খাদ্য সংকট দেখা দিবে, খুব মানে সব কিছুই কেমন জানি হয়ে যাবে, চিন্তাও করতে পারবেন না আপনি। 2020 সাল, এখন 20 সাল, এই 20 সালে মাথায় রাখবেন কোনো বিসিএস হবে না। এটা আমি গত 2-3 দিনে কয়েকজনের সাথে এটা আলোচনা করে এই সিদ্ধান্তে আসা যে আগামী কমপক্ষে এই বছরটাতে 2020 সালে কোনো বিসিএস আর হচ্ছে না। আজকে আমার মেন্টর, আমি যারা মেন্টর মানি, আমার ওই বড় ভাই, ওনার একটা পোস্ট আমি দেখছি, রাখ তোর পড়াশোনা, রাখ তোর বই, পরীক্ষাই হবে না দেশে, ঠিক নাই কিসের তোর পড়াশোনা, কিসের তোর বই। এই পোস্ট দেখার পর আমার কিন্তু আজকে লাইভ ক্লাস নেওয়াতে কোনো মানে আমি পুরো ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। বাট আপনাদের সাথে কমিটেড এই কারণে লাইভে আসা। তো যেটা বলছিলাম, এর পরের কোশ্চেনে আসেন, একটু আরো কিছু ইনফরমেশন দেবো একটু পর। তাহলে ব্লাইন্ড, আমরা বলছিলাম এই যে দেখেন বন্ধ, যদি বন্ধ হয় অফ, তাহলে আমি দেখি না, না দেখা মানে কি অন্ধ। তাহলে অফ যদি হয় তখন হবে অন্ধ, আর যদি টু হয় তাহলে হবে উদাসীন। আর এই উদাসীন শব্দটা থেকে আমরা কিছু বান্ডেল আবার বের করছিলাম। উদাসীন দিয়ে আপনি যতগুলো শব্দ পাবেন, ডিফ, ইনডিফারেন্ট, ইনসেন্সিবল, এই সবগুলো শব্দের সাথে টু বসবে। আমরা বলছিলাম পরিচিত, অপরিচিত, উদাসীন, লেগে থাকা, এগুলো সবগুলোর সাথে টু বসবে। তাইলে একই কারণে বেনিফিশিয়াল মানে উপকারী, এটার সাথে টু বসবে। স্ট্যান্ড টু, লেগে থাকা। 16 নম্বর কোশ্চেন, অ্যাডহেয়ার টু, লেগে থাকা। আর 17 আর 18 ইনসিস্টের সাথে বসবে অন, পারসিস্টের সাথে বসবে
ইনসিস্টের সাথে বসবে অন, পারসিস্টের সাথে বসবে ইন। এই পারসিস্ট থেকে আমরা আরেকটা গ্রুপ বের করে আনছিলাম, সেটা হচ্ছে টোটাল কোন কোন ওয়ার্ডগুলোর সাথে ইন বসে। তখন আমরা বলছিলাম মগ্ন হলেই বিসিএস হবে না, একটু মুখস্থ করার ট্রাই করেন। মগ্ন হলেই বিসিএস হবে না, বরং লেগে থাকতে হবে। কারো হেল্প বা কারো সাহায্য খুব বেশি এটা লাগবে না, তবে নিজের উপর বিশ্বাস থাকতে হবে। ভুল কম করে সঠিক অ্যান্সারগুলো দিতে পারলেই প্রিলিমিনারি অতিক্রম করা সম্ভব। এই কথাটুকু মনে রাখবেন, এবং এখান থেকে যে ওয়ার্ডগুলো আমরা বের করে নিছি ওই ওয়ার্ডগুলোর সাথে টু বসবে। 19 নাম্বার কোশ্চেন। আমরা বলছিলাম স্টার্টিং পয়েন্ট, যেই কোনো কাজের বা যে কোনো সময়ের স্টার্টিং পয়েন্টে ফ্রম হয় আর এন্ডিং পয়েন্টে টু হয়। তাহলে 19 প্রথমটা হবে ফ্রম, পরেরটা হবে টু। 20 এবং 21 লেক, এটা যদি ভার্ব হয় আর লেক যদি নাউন হয় তখন কি হবে? আমরা বলছিলাম এটা যদি নাউন হয় তখন এর সাথে অফ হবে, আর যদি ভার্ব হয় তখন এর সাথে ইন হবে। তাহলে 20 এর आंसर হবে লেক অফ, 21 এর आंसर হবে ইন। 22 নাম্বার কোশ্চেন। আমরা বলছিলাম এন্টার, ডিসকাস, সাইন, রিজাইন, মিট, এই ভার্বগুলোর সাথে প্রিপজিশন বসে না, তবে চুক্তিতে আবদ্ধ হলে এন্টারের সাথে ইনটু বসে। দ্যাট ইজ ওয়াই 22 নাম্বার এন্টারের সাথে এখানে নো প্রিপজিশন নিডেড, কোনো প্রিপজিশন লাগবে না। 23 নাম্বার যে কোশ্চেন পেইন্টেড, পেইন্টের সাথে নো প্রিপজিশন নিডেড। 24 নাম্বার কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল ছিল। ড্যাশ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস হইলে এখানে দুইজনও বোঝায়, দুইজনের অধিকও হইতে পারে, তখন পরের অংশটুকু দেখবেন ওখানে দা বেটার লেখা আছে। দা বেটার যেহেতু কম্পারিজন, কম্পারিজন মানে দুইজন, সেহেতু এখানে বিটুইন বসবে, বিটুইন দ্য স্টুডেন্টস। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো উই ডোন্ট বিলিভ। বিলিভ এর সাথে আমরা একটু আগে বলে আসছি বিলিভ এবং ফেইথ এদের সাথে ইন বসে, তাহলে এখানে ইন বসবে। 26 নাম্বার ফেইথের সাথে ইন বসবে। 27 নাম্বার এন্টার্ড, যেহেতু চুক্তি বোঝাচ্ছে এন্টার্ড ইনটু হবে। 28 নাম্বার ডিট্রিমেন্টাল, ক্ষতিকর, আমরা বলছি ক্ষতিকর বা অপকারী কোনো কিছু যদি বোঝায় সেক্ষেত্রে টু বসবে। অ্যাডজাসেন্ট, সংলগ্ন বা লেগে থাকা, টু বসবে। আর রিকোয়েস্ট ফর, জন্য অর্থে ফর বসবে। আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরও যদি এই 30টি কোশ্চেন কারো ক্লিয়ার না হয় গ্রুপে পোস্ট করবেন, অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে এই ভিডিও কালকে ডিলিট করে দেব, আজকে যে ভিডিও এটা কালকে ডিলিট করে দিব ইনশাল্লাহ। আর লাস্ট ক্লাসের ভিডিওটাও কালকে ডিলিট করে দেব, দুটো ভিডিও ডিলিট করব, কারণ দরকার নাই কাউকে জোর করে ধরে এনে, এটা তো অনেকটা ধরে আনার মতোই। এমফাসাইজের সাথেও বসবে না, এমফাসাইজের সাথেও প্রিপজিশন বসবে না। আচ্ছা, যেটা বলছিলাম কাউকে ধরে এনে, ধরেন আমি এক সপ্তাহ ধরে 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 এটা ঘুরাবো, আর তুই আজকে না দেখলে কালকে দেখ, কালকে না দেখলে পরশু দেখ, হ্যাঁ দেখে দেখে তুই কর, ওরে আল্লাহ রে আল্লাহ, কত সুযোগ আছে নাকি? অত সুযোগ নাই। সো এগুলো কালকে ডিলিট করে দিব। আপনারা যারা অ্যাক্টিভ আছেন তারাই পাবেন আনসার, কালকে আসবে লাইভে। আফনান স্যারের ওই লাইভ ক্লাসটা আমরা সেভই করবো না ইনশাল্লাহ। যারা থাকতে পারবেন অন টাইম আমাদের সাথে এরাই আছেন, যারা থাকতে পারবেন না তারা নাই। কারণ আমরা ট্রাই করব যে প্রত্যেকটা ক্লাস যেন ক্লাস হয়। আমি ট্রাই করছি আমার ক্লাসটা যেন ক্লাস হয়। আমার ওই ক্লাসরুমের সাথে এখানে পার্থক্য খুব বেশি এটা হোক এটা আমি চাই নাই। হয়ে যাবে এটা তো অ্যাজ ইউজুয়াল হবেই, কিন্তু হয়ে যাক সেটা চাই নাই। সো কালকে থেকে আমাদের লাইভ ক্লাসগুলো আমরা সেভ করব না। আপনি যারা লাইভ ক্লাস অন টাইম থাকতে পারবেন লাইভ ক্লাস দেখবেন, থাকতে পারবেন না দেখবেন না, কারণ আপনারা দৌড়ে এনে লাইভ ক্লাস করানো আমাদের এটা ঠেকাই পড়ি নেই আমরা, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে পারলে অ্যাক্টিভ যে বন্ধুগুলো আছে এদেরকে একটু অ্যাড করে দিবেন, অ্যাক্টিভ বন্ধুগুলো। উচিত কথা স্যার, হ্যাঁ অনিশা একদম ঠিক, রাইট স্যার, ওকে স্যার। না আমি তো ঠিক কথাই বলি, আমি খারাপ কথা খুব কম বলি। আর সবাই একটু সাবধানে থাকবেন। আফনান ভাই তো আজকে ভয়ে আমার বাসায় আসে নাই, ওই যে আমার পাশের বাসায় এক লোক মারা গেছে, স্যার আজকে ভয়ে আসে নাই। তো ভয় পাওয়াও স্বাভাবিক। আজকে হচ্ছে 341 জন আজকে ধরা পড়ে, কালকে না জানি এটা ডাবল হয়। সময়ের ক্ষেত্রে পূর্বে হইলে বিফোর,
বিফোর হবে আর পরে আফটার হবে। স্যার নেট সমস্যার জন্য 19 নাম্বারটা বুঝতে পারি নাই। হ্যাঁ, এখন সময় আছে, আমি আরো সময় দিব, আপনি সময় দিব, কিন্তু পরে আপনার জন্য রেখে দেওয়ার সুযোগ নাই। 19 নাম্বারটা আবার বলছি, দেখেন ফ্রম 4 PM টু 6 PM, তাহলে শুরুর সময়টা ফ্রম আর শেষ সময়টা টু, স্টার্টিং পয়েন্টে ফ্রম, এন্ডিং পয়েন্টে টু। আমি নেক্সট ক্লাসে আসবো, আপনার যেহেতু কালকে আসবে, আমি এর পরের দিন আসবো, এর পরের দিন আসবো। আর লাইভ ক্লাসে তো সবগুলো টপিক শেষ করা পসিবল না, সবগুলো টপিক নিব না। যেমন প্রিপজিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, এটা নিলাম। দেখি এরপরে এমন গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসবো না, কালকের পরের দিনে আসবো, পরশুই আসবো। এখন তো কোনো কাজ নাই, কোনো কাজ নাই, একদম বেকার। খুব খারাপ সময় যাচ্ছে। যদি কেউ ঢাকায় আজিমপুরের আশেপাশে থাকেন, আমার বাসায় দাওয়াত। ভয় পাওয়ার দরকার নাই, আমার এখনো পর্যন্ত লক্ষণ দেখা যায় নাই, আসতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে, আরো 2 মিনিট থাকলাম, কারো কোনো কোশ্চেন থাকলে করেন। মিথুন দেবনাথ, আপনি খুব অ্যাক্টিভ, ভালো। অনিশা খুব অ্যাক্টিভ, কিন্তু আমার ক্যাপ খুললে আপনার লাভ কি? কোশ্চেন থাকলে করেন। ক্যাপ খুলতে কই যে? আমার ক্যাপ খুললে ওদের লাভ কি, আমি বুঝলাম না। খুললাম, এরপর আপনারা ভালো থাকেন। শহীদুল ইসলাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আপনার বাসায় দাওয়াত, আমি তো এটাই চাই, আপনি ধুলোবাড়ি নিয়ে চলে আসেন। আব্দুল্লাহ আসি স্যার, কারো কোনো কোশ্চেন আছে কিনা? শামিন মেহেদি হাসান, ডিসকভার রিগ্রেট সাইট। আচ্ছা, আপনারা একটা কোশ্চেন বারবার করতেছেন, রিজেম্বল। রিজেম্বল এদের সাথে না, এদের সাথে প্রিপজিশন হয় না, রিজেম্বলের সাথেও প্রিপজিশন হয় না। লেগে থাকা টু, আর পিছু লেগে থাকা হইলে ইন। কোনো কিছুর সাথে কোনো কিছু লেগে থাকা, এই যে দেখেন একটার সাথে একটা লেগে আছে, এটা টু। আর যদি পিছু লেগে থাকা, যে সে আমার পিছুই ছাড়ে না, এমন যদি বোঝায়, সেক্ষেত্রে পারসিস্টিন হবে, যে মেয়েটি আমার পিছুই ছাড়ে না। সুন্দর লাগতেছে। সুন্দর, আশেপাশে আসি, পাশে সাব্বির আলম, পাশে থাকলে বাসায় চলে আসিয়েন। নিশাদ পারিয়া, থ্যাঙ্কস, আপনাদেরকেও ধন্যবাদ। তো ভালো থাকেন, আজকে তাহলে বিদায় নিলাম। বন্ধু বান্ধব গুলো গ্রুপে অ্যাড করে নিয়েন। আল্লাহ হাফেজ।